বিশ্বকাপে তো ফুটবলটা মাঠে খেলেই লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল তার দলকে নিয়ে গেছেন বিশ্বকাপের ফাইনালে, কিন্তু তারা কখন কোন জায়গায় থাকবেন কিংবা প্রত্যেকটা ম্যাচের 2-3 দিন আগে থেকে যে চুলচেরা বিশ্লেষণগুলো চলে সেগুলোর কতটুকু আসলে আমরা মাঠে খেয়াল রাখতে পারি, বা তাদেরকেও কি পজিশনিং সেন্সগুলো মেনে চলতে হয়, সেটার কতটুকু আমাদের চোখে পড়ে কিংবা চোখে পড়ে না, বা কতটুকু চোখে পড়লে সেই ম্যাচটাকে আপনি আরেকটু লাইভলি দেখতে পারবেন, সেটাই হয়তো জানার একটা চেষ্টা। ওয়েলকাম টু টি স্পোর্টসের এই স্পেশাল সেগমেন্ট ট্যাকটিক্যাল ট্রেন্ডসে, যেখানে লিওনেল মেসিরা কোথায় যাবেন, কি করবেন আর কি করতে পারবেন না সেটার ডিসিশনটা কোথায় হয়, এবং ফুটবল মাঠে আমরা আসলে ফুটবল খেলাটা কিভাবে দেখি সেটার একটু ব্যাখ্যা বিশ্লেষণটা আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনার জন্য নিয়ে আসার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলের ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলাম ভাই। নাসিফ ভাই, ওয়েলকাম টু দ্য শো। We have been doing outstanding throughout the World Cup season. আপনি আমাদেরকে মোটামুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় কি হচ্ছে, সবকিছু বোঝানোর চেষ্টা করেছেন এবং একই সঙ্গে সেটার বিশ্লেষণ দেওয়ার জন্য রয়েছেন বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বাংলাদেশের এএফসি প্রো লাইসেন্সড কোচ জুলফিকার মাহমুদ মিন্টু ভাই, ওয়েলকাম টু দ্য শো। আপনিও যেভাবে অ্যানালিসিসগুলো দিচ্ছেন মনে হচ্ছে খুবই পানির মতো সহজ সবকিছু, কিন্তু ব্যাপারগুলো তো অনেক কঠিন একটা ব্যাপার যেগুলো আমাদেরকে চোখে দেখতে হয়। কিন্তু আমি একটু নাসিফ ভাই আপনার কাছে আসতে চাই। নাসিফ, যে ধরুন আমি একজন ক্লাস 5-এ পড়ি, এরকম একজন ছোট শিশু, তো আমার জন্য এই যে 4-4-2 বা 4-3-3 অনেকগুলো ফরমেশন তো বলে ফুটবলের ক্ষেত্রে, যে একটা টিম সাধারণত হয়তো 4-3-3, 4-2-3-1 বা 4-4-2 ফরমেশনে খেলার চেষ্টা করে। এগুলো আসলে বোঝার উপায়টা কি? আমরা কিভাবে ফুটবল ম্যাচটাকে দেখলে এই ব্যাপারগুলো বুঝবো যে একটা দল 4-3-3-তে খেলছে না 4-2-3-1-এ খেলছে বা 4-4-2-তে খেলছে, বা এটা আসলে মাঝে যাটা কি? অ্যাকচুয়ালি ফরমেশন জিনিসটা যদি চিন্তা করা হয়, অনেকে এটাকে অনেক সময় বলেছেন যে এটা জাস্ট টেলিফোন নাম্বারের মতো, হ্যাঁ, ফান করে বলা হয়েছে, বাট আলটিমেটলি জিনিসটা হলো যে আপনার যখন ফুটবল খেলছেন তখন আপনার মূলত তিনটা লাইন থাকে, ডিফেন্স লাইন, মিডফিল্ড লাইন এবং ফরওয়ার্ড লাইন। সো প্রতিটা লাইনে কতজন করে প্লেয়ার থাকছেন, চারজন থাকলে আপনার পুরো মাঠের সাইডটা উইথটা কাভার করা যেরকম হবে, 5 জন থাকলে উইথটা কাভার করা ডিফারেন্ট হবে। সো 4-5-1-এ মিডফিল্ডে যেরকম উইথ কাভার যেরকম হবে, 4-4-2-তে উইথ কাভারটা সেরকম হবে না, বা 4-3-3-তে সেরকম হবে না। সো প্রতিটা লাইনে কতজন করে প্লেয়ার রয়েছে সেটাই মূলত দেখা যাচ্ছে ফরমেশন, এবং সেখান থেকে আপনি খেলার মাঠে তার ফরমেশন থাকে না, ফরমেশনটা যখন স্ট্রাকচার বা শেপে চলে যায়, সেটা হচ্ছে যে প্লেয়ারদের পজিশনিং বা তাদের রোলের উপর ডিপেন্ড করে, এবং সেটা তখন হয়ে যাবে তখন আপনার স্টাইল অফ প্লের উপর ডিপেন্ড করবে এবং প্লেয়ারদের প্রোফাইলের উপর ডিপেন্ড করবে। সো এই ব্যাপারটাতে আরেকটু আমি মিন্টু ভাই আপনার কাছে জানতে চাই। এই যে ধরেন প্রত্যেকটা টিম এক এক ফরমেশনে খেলে, আমরা দুই ফাইনালিস্টকে ধরেই যদি বলি, স্পেন খেলে হচ্ছে একটা 4-2-3-1 ফরমেশনে, সেটাও মাঝে মধ্যে যখন তারা ইন পজেশন থাকে কিছু চেঞ্জ আসে, ডিফেন্সিভ ট্রানজিশনে কিছু চেঞ্জ আসে। আবার আর্জেন্টিনা খেলা একটা 4-4-2 ফরমেশনে, যেটাকে অনেকেই বলেন যে ফরমেশনটা বিলুপ্ত হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো কিভাবে আসলে টিম সিলেকশনের সময় এই কাজগুলো ঠিকঠাক করা হয়? একটা জিনিস যেটা নাসিব বললো, আমি শুধু সেটার সঙ্গে অ্যাড করব, সেটা হচ্ছে যে ফরমেশনটা হচ্ছে যে প্লেয়ারদেরকে ডিপ্লয় করা মাঠে, এবং সেই ডিপ্লয়মেন্টের মধ্যেই তার খেলার পদ্ধতি, সিস্টেম অফ প্লে বলি, কী পদ্ধতিতে সে খেলবে। কারণ খেলায় দুইটা ফেজ, অ্যাটাকিং, ডিফেন্ডিং। এটাকে যদি আপনি আরও ছোট ছোট ডিটেল ভাঙেন আরও ব্যাপক হবে, সেটা ট্রানজিশনের ব্যাপারটা আছে। তো ডিপ্লয়মেন্ট প্লেয়ার এবং তাদের হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আনা, যে তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন্ডিভিজুয়াল পজিশন ওয়াইজ, এটা অ্যাটাকিংয়ের সময় কী হবে, আবার ডিফেন্ডিংয়ের সময় কী হবে, এবং আপনি যখন বিল্ড আপ করবেন তখন কী হবে, আবার যখন আপনি হাই আপ অফ দ্য পিচে প্রেসিং করবেন, সেই ফরমেশন প্লেয়ার ডেপ্লয়মেন্ট এবং তাদের দায়িত্বগুলো, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেম অফ প্লে। এবং যেটা নাসিব বলল যথার্থই, ডিউরিং ম্যাচে অনেকগুলো সেগমেন্ট চলে আসে এখানে, আপনার একটা যে ইনিশিয়াল স্ট্রাকচার সেই স্ট্রাকচারে থাকে না। সো মূল কথাটা হচ্ছে যে প্লেয়ারদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি ইন টার্মস অফ দ্য ফুটবল, এবং খেলার স্টেজ অনুযায়ী আপনাকে কিভাবে আপনি আপনার দায়িত্বগুলো পালন করবেন মাঠে, আইদার ডিফেন্ডিং আর হচ্ছে অ্যাটাকিংয়ে, সেটাই হচ্ছে সিস্টেম অফ প্লে। এক্স্যাক্টলি। আমি একটু ভিজুয়ালিও দেখতে চাই ব্যাপারগুলোকে, যে ব্যাক 3 থেকে ব্যাক 4, ব্যাক 5-এ যেভাবে শিফটগুলো করা হয়, যেটা মিন্টু ভাই বলছেন যে স্ট্রাকচার একটা দেওয়া থাকে, কিন্তু প্লেয়ার রেসপন্সিবিলিটি অনুযায়ী তো তারা বিভিন্ন জায়গায় রোটেট করতে পারে। আমরা তো লিওনেল মেসিকে তিনি যে স্টার্টিং পজিশনে শুরু করেন রাইট হাফ স্পেসে, সবসময় সেখানেও দেখি না, দেয়ার আর চেঞ্জেস। সো ব্যাপারগুলো আসলে কিভাবে মাঠে এমপ্লয় করা হয়, যেটা আপনি প্রথমে বলছিলেন যে সাধারণ মানুষের জন্য এটা বোঝা কীরকমভাবে, বোঝার উপায়গুলো কী কী, কয়েকটা উপায় আমরা আসলে চেক করতে পারি, যে উপায়গুলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে অনেক সময় চেক করি, আবার অনেক সময় আমরা মাঠের ভিজুয়াল থেকে বা খেলার মাঠের ভিডিও থেকে দেখি। এইটা হলো ধরেন একটা খেলার
পরে ফিফা ট্রেনিং সেন্টার তাদের একটা রিপোর্ট, ম্যাচ রিপোর্ট, এটা হলো আপনার ইংল্যান্ড ভার্সেস নরওয়ে ম্যাচের একটা রিপোর্ট। সেখানে তাদের ফরমেশনটা দেখানো রয়েছে। সো ইংল্যান্ড খেলছে 4-2-3-1, অন্যদিকে নরওয়ের ফরমেশন আছে 4-1-2-3 বা 4-3-3ও বলা যেতে পারে। সো আমরা যে বলছিলাম যে ডিফেন্স লাইন, মিডফিল্ড লাইন, ফরওয়ার্ড লাইন। সো ডিফেন্স লাইনে 4 জন আছে, তাই এটাকে বলা হচ্ছে ব্যাক 4। মিডফিল্ডে এই অংশটুকু যদি আমরা চিন্তা করি, সেন্ট্রালি 3 জন আছে, তাই 4-3 বলা যেতে পারে, বা 1+2ও বলা যেতে পারে। আর ফ্রন্ট লাইনে 3 জন আছে উইঙ্গার সহকারে, তো 4-3। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাচের পরে বা ম্যাচের আগে ফরমেশন যখন দেখি। খেলা মাঠে যেটা হয় যে খেলা মাঠে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেটা কীরকম হয় আমরা দেখতে পারি এরকমভাবে, যদি আমরা খেলা মাঠের একটা ছবি দেখি, জিনিসটা অনেকটা এরকম। এখন কিন্তু এটা হলো স্পেন ভার্সেস বেলজিয়াম ম্যাচে, আমরা যে টিমটাকে দেখছি লাল টিম, এটা হলো স্পেন। 4-3-3 ফরমেশনে তারা খেলা শুরু করছে, যদিও এটা 4-2-3-1 হতে পারে, কারণ ডাবল পিভট হয়ে অলমো হয়তো সামনে থাকতে পারে। সো এটা 4-2-3-1 হতে পারে, আবার 4-3-3 হতে পারে। বাট আলটিমেটলি যেটা মিন্টু ভাই বলছিল, অ্যাটাকিংয়ের সময় কিন্তু আর এটা 4-3-3 নয়। এখন কিন্তু দেখেন লাস্ট লাইন অফ ডিফেন্স বা এখানে কিন্তু মাত্র 2 জন প্লেয়ার, সেটা হয়ে গেছে অলমোস্ট লাইক 2-4-1-3 এরকম হয় অনেক সময়। আর অনেক সময় আবার অ্যাটাকিংয়ের সময় আসলে স্ট্রাকচারটা বলাও একটু ডিফিকাল্ট, সবসময় নাম্বার দিয়ে বলা যায় না। ডিফেন্ডিংয়ের সময় যেহেতু কম্প্যাক্ট হয়ে আসে, তখন নাম্বারটা বলা সুবিধা হয়। আমরা এই ওয়ার্ল্ড কাপে একটা জিনিস, আমরা টেকনিক্যাল ট্রেন্ডের কথা যেহেতু বলছি, একটা জিনিস এবারে বেশি চোখে পড়েছে, যে এবারে মনে হয়েছে যে ব্যাক 4-এ খেলা টিমের সংখ্যা অনেক বেশি। আমরা যদি চিন্তা করি যে নকআউট পর্বে না, মানে রাউন্ড অফ 16-এর 16টা দলের মধ্যে 14টা দলই 4 ব্যাক নিয়ে খেলেছে। মাত্র 2টা দল, প্যারাগুয়ে এবং ইউএসএ, তারা ব্যাক 3 বা ব্যাক 5 নিয়ে খেলেছে। অন্যদিকে টপ 8 যেটা আমরা মানে কোয়ার্টার ফাইনালস 8টা দলের প্রত্যেকটা দলই ব্যাক 4 নিয়ে খেলেছে। সো হতে পারে এটা যে এবারের ওয়ার্ল্ড কাপে টোটাল যদি আমরা টিম চিন্তা করি 48 দল, গ্রুপ পর্ব থেকে শুরু করে, যদিও প্রতিটা দলই মাঝে মাঝে ভিন্ন ভিন্ন ম্যাচে হয়তো ভিন্ন ভিন্ন ফরমেশনে খেলেছে, বাট 34টা দল ইন জেনারেল 4 ব্যাক নিয়ে খেলেছে। আর মাত্র 14টা দল ইন জেনারেল তারা হলো 3 ব্যাক বা 5 ব্যাকে খেলেছে। এবং যেই দলগুলো 3 ব্যাক বা 5 ব্যাকে খেলেছে, ইদার তারা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল, উজবেকিস্তান বা জর্ডান বা ইভেন কেপ ভার্দে, মাঝে মাঝে তারা এরকম ব্যাক 5 নিয়ে কিছু কিছু দল খেলেছে। বাট বড় বড় দল যদি বলি, একমাত্র নেদারল্যান্ডস একটা ম্যাচ ব্যাক 5 নিয়ে খেলেছে মরক্কোর সাথে, এবং জাপান, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউএসএ তারা হলো রেগুলারলি ব্যাক 5 বা ব্যাক 3 নিয়ে খেলছে, বাট তারা কিন্তু প্রোগ্রেস করতে পারছে না। সো এখানে আমরা যদি দেখি ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে ম্যাচ, ফ্রান্স 4-2-3-1, আর অন্যদিকে প্যারাগুয়ে হলো 5 ব্যাক 4 মিডফিল্ড 1 স্ট্রাইকার। সো এই জিনিসটা আমরা অস্ট্রেলিয়া ম্যাচেও দেখেছি। অস্ট্রেলিয়াও 5-4-1-এ খেলার চেষ্টা করেছে প্রতিটা ম্যাচই, 5 ব্যাক 4 মিডফিল্ডার এবং 1 স্ট্রাইকার। যখন অ্যাটাকিংয়ে যায় তখন আবার এটা 3-4-3 এর মতো হয়ে যায়। বাট এইটা একটা অন্যতম জিনিস যে ব্যাকলাইনে ব্যাক 4-এর সংখ্যাটা, মানে নাম্বার অফ টিমস অনেক বেশি মনে হয়েছে কম্পারেটিভলি লাস্ট ইয়ারের ওয়ার্ল্ড কাপ বা ইউরো। আর এটার সাথে আমি মিন্টুর কাছে একটু জানতে চাইবো যে এই ওয়ার্ল্ড কাপে এই ব্যাক 4-এর সাথে সাথে আবার আমার কাছে মনে হচ্ছে যে 4-4-2 ফরমেশনটা, এটা মনে হয় একটু মানে আবার ফিরে আসছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। মানে ফার্গুসন আমলে ছিল 4-4-2 ফরমেশন দেখতেন, সব টিমই 4-4-2 ফরমেশনে খেলছে। শুধুমাত্র চেলসির ফরমেশনটা মনে হচ্ছিল যে 4-3-3 ফরমেশনে জোজে মরিনো খেলানোর চেষ্টা করছেন। তারপর একসময় দেখা গেল 2010 সালের পর 4-4-2 মানে ইতিহাসের অংশ হয়ে গেছে, 4-3-3 স্ট্যান্ডার্ড বা 4-2-3-1 স্ট্যান্ডার্ড। কিন্তু আর্জেন্টিনাই 4-4-2 ফরমেশনে খেলে। গত বিশ্বকাপেও তারা একটা ওই যে আপনি বলছিলেন অ্যাসিমেট্রিক লেফট সাইডের 4-4-2 ফরমেশনে তারা খেলেছে, এবার একটু রাইট সাইডে অ্যাসিমেট্রিক 4-4-2টা কিভাবে আসলে এতটা বেশি প্রমিনেন্ট হয়ে গেল বিন্দু ভাই? এখানে যেটা আসলে নাসিফের সঙ্গে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, এখানে স্পেনের ব্যাপারটাই দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা নাসিফ বলেছে যে মানে 4-1-2-3 অথবা কখনো কখনো 4-2-3-1, এই জিনিসটাতে দেখা যাচ্ছে রদ্রিকে আপনি দেখতে পাচ্ছেন। এবং রদ্রি এখানে যদি আমরা দেখি যে তাদের উপরে, তাহলে এখানে যেটা হচ্ছে যে যখন আপনি অপোনেন্টের বিল্ড আপ করছে, অপোনেন্ট সেই বিল্ড আপটা আপনি স্টপ করতে চাচ্ছেন, সো এখানে আপনার ব্যালেন্সটা ঠিকই রাখার চেষ্টা করছে। এখানে আপনি দেখেন এখানে 2 সেন্ট্রাল ব্যাক উইথ 1 স্ট্রাইকার, ওইদিকে হচ্ছে রাইট ওয়াইড প্লেয়ার এবং রাইট ফুল ব্যাক তার পজিশনে ঠিকই আছে। তাহলে এইখানে তাহলে কি হচ্ছে, অপোনেন্টের যদি দেখি আমরা 2টা মিডফিল্ডার, তাহলে 4টা ম্যান, তার মানে হচ্ছে যে লেফট ওয়াইড এবং হচ্ছে রাইট ওয়াইড বলি আমরা, পজিশন যদি বলি যে 7 এবং 11, তারা নিচে নেমে আসছে 2 সেন্ট্রাল মিডফিল্ডারের সঙ্গে, রদ্রির সঙ্গে এখানে ছিল ফ্যাবিয়ান রুইস। তাহলে নিচে নেমে আসে 4 জনের একটা লাইন করলো। তাহলে প্রেসিংটা যখন করবে ওয়ারজাবাল অ্যালোন, তাহলে সেখানে ডেফিনেটলি যে নাম্বার 10 পজিশনে ছিল স্পেনের, সে উপরে পুশ করলো। কারণ এটা সিস্টেম আপনার, যে আপনি যদি উপরে পুশ না করেন, ওয়ারজাবালের পক্ষে অ্যাকচুয়ালি কখনোই একা সেটা প্রেস করা সম্ভব না। কারণ ডেফিনেটলি এরা তখন খুব ইজিলি বলটাকে রোটেট করতে পারবে। এবং কোনো কোনো টিম এটা যখন করেছে ইন্টেনশনালি একটা পাশে চ্যানেল শো করেছে তারা দেওয়ার জন্য, যে ওই পাশটাতে যাবে, একটা ট্র্যাপ করে ওরা, সেট দ্য ট্র্যাপ।
ট্র্যাপ করার পরে অ্যাকচুয়ালি তাদের ফাইনাল প্রেসিংটা শুরু হয় এখানে বলটা রিগেন করার জন্য। তো আমি বলবো যে যেটা হচ্ছে এখানে অ্যাবসলুটলি মোস্ট অফ দ্য টিম এইভাবে যারা 4-2-3-1 অথবা 4-1-2-3 নিয়ে খেলেছে, অপোনেন্টের বিল্ড আপ বন্ধ করার জন্য পিছন থেকে পুশ করেছে। আমরা হয়তো সুইজারল্যান্ডের একটা ম্যাচও আমরা দেখেছি অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সঙ্গে তারা কীভাবে আসলে প্রেসিং করেছে। এবং আপনি যেটা বললেন আর্জেন্টিনার 4-4-2 সঙ্গে, আর্জেন্টিনা তাদের প্লেয়ারদের যে কোয়ালিটি, কারণ যেহেতু তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে অ্যানহেল ডিমারিয়া ছিল অ্যাকচুয়ালি লেফট সাইডে, তাহলে সেটা তখন কিন্তু অ্যাসিমেট্রিকের যে কথাটা রাইট সাইডে এখন এসেছে সেটা তখন বেশি ছিল অ্যাকচুয়ালি লেফট সাইড ওরিয়েন্টেড। এখন রাইট সাইড ওরিয়েন্টেড হওয়ার কারণই হচ্ছে এখন লিওনেল মেসি, আপনি দেখবেন গত রাতের ম্যাচও যে যখন পিছিয়ে ছিল সে কিন্তু একদম রাইট ওয়াইড এরিয়া এবং হাফ স্পেসটা ধরেই কিন্তু অপারেট করেছে। সো তাদের রাইট সাইডে এখন অ্যাসিমেট্রিক যে অ্যাটাকিং প্রোগ্রেশন এবং সেখান থেকে অ্যাটাক তৈরি করার যে প্ল্যানিং, সেটা এই কারণেই করা হয়েছে, জাস্ট বিকজ অফ লিওনেল মেসি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.